স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিন চেষ্টার পরিপ্রেক্ষিতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের বিজিবি। এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও সীমান্ত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, সীমান্তে আজকের পরিস্থিতি কেমন দেখছেন, আর বিজিবির টহল কতটা জোরদার রয়েছে আমাদের জানাবেন। আসিফ, সারা দেশে এই পুশিন যে ভারত কর্তৃক যে পুশিন শুরু হয়েছিল তারপর থেকে কিন্তু ঠাকুরগাঁয়ে আমি বিজিবিকে বেশ সতর্ক অবস্থানে দেখেছি। বিশেষ করে কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে 11 জনকে পুশিন করার যে চেষ্টা বিএসএফের মাধ্যমে হয়েছিল, এরপর থেকে ঠাকুরগাঁয়ের বিজিবি আরও বেশি পরিমাণে সতর্ক রয়েছে। আমি লক্ষ্য করেছি তারা তাদের প্রতিটি টহল দলে অতিরিক্ত পরিমাণে বিজিবি সদস্য তারা সেখানে মোতায়েন করেছে এবং সেই সাথে তারা স্থানীয়দেরকে সাথে নিয়ে তারা তাদের টহল কার্যক্রম তারা পরিচালনা করে আসছে। সেই সাথে বিভিন্ন সময় তারা মাইকিং করছে। রাতের বেলা বিশেষ করে তারা তাদের সতর্কতাটা আরও বেশি জোরদার করেছে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থাটাকে বাড়ানোর চেষ্টা করছে। আমি বিজিবির সাথে কথা বলেছি, বিশেষ করে 50 বিজিবি এলাকাতে আমি এখন আছি। এই 50 বিজিবি এলাকাতে মোটামুটিভাবে কান্তি ভিটা, বেলাপাড়া সহ এই কিছু সীমান্তের কথা আমাকে 50 বিজিবি থেকে জানানো হয়েছে যে এগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে। এছাড়া বাকি অন্যান্য যে দিকগুলো আছে সেদিক দিয়ে আসলে পুশিনের সুযোগটা বেশ কম। আর 42 বিজিবির কথা আমি আপনাকে জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু 42 বিজিবিতে ঠাকুরগাঁয়ে 42 বিজিবি যে সীমান্তটি রয়েছে সেদিক দিয়ে ঠাকুরগাঁয়ে এর আগেও পুশিন কার্যক্রম হয়েছে, একাধিকবার পুশিন হয়েছে এবং এবারই প্রথমবার যে ঠাকুরগাঁও এই 42 বিজিবির বসালগাঁও সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করতে গিয়ে বিজিবি ব্যর্থ হয়েছে এবং সর্বশেষ তারা দুদিন পরে সেই 11 জনকে আবারও ভারতের অভ্যন্তরে ফিরে নিতে তারা বাধ্য হয়েছে। আমি লক্ষ্য করেছি যে আসলে এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু সীমান্ত এলাকার যে সাধারণ মানুষ রয়েছে তাদের মাঝে যেমন কিছুটা উৎকণ্ঠা বিরাজ করছে, তারা কিছুটা হলেও আতঙ্কে রয়েছে। তবে সেই সাথে তাদেরকে আমি সার্বিকভাবে আমি বিজিবিকে সহযোগিতা করতে আমি লক্ষ্য করেছি। আমি সেখানে সীমান্ত এলাকার যে সাধারণ মানুষ রয়েছে আমি তাদের সাথে আজ কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছে যে বিজিবি বিভিন্ন পয়েন্টে সীমান্ত এলাকার মানুষদেরকে জানিয়ে রাখছে, তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। বিশেষ করে যেই সকল জায়গাগুলোতে সাধারণত বিজিবির টহলটা কম হয়ে থাকে কিংবা বিজিবির উপস্থিতিটা কম থাকে, সেদিকে যে স্থানীয় সীমান্তবর্তী মানুষেরা আছে সেখানে এই শূন্য এলাকার আশেপাশে যারা চাষাবাদের কাজগুলো করে তাদের মাধ্যমে বিজিবি আসলে সার্বিকভাবে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছে। বিজিবি আমাকে জানিয়েছে যে কোনোভাবেই ভারত কর্তৃক কোনো প্রকার পুশিন ঠাকুরগাঁতে মেনে নেওয়া হবে না এবং সর্বাধিকভাবে সেটা প্রতিহত করার চেষ্টা করা হবে এবং সেটা চলমান থাকবে। আসিফ। জি হিমেল, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থ বছরের বাজেটে অন্তত 25 লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে একটি বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। পাশাপাশি তরুণদের সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে থাকছে বরাদ্দ। বাজেট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশে বর্তমানে মোট কর্মক্ষম মানুষের সংখ্যা 7,17,10,000 জন। 15 বছর বা তার বেশি বয়সী কর্মরত এবং বেকার জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বিবিএস এই হিসাব প্রকাশ করেছে। তবে আশঙ্কার বিষয়, এদের মধ্যে বেকারের সংখ্যা অন্তত 27,30,000। সেই সঙ্গে বাড়ছে বেকারের সংখ্যা। এমন বাস্তবতায় দেশের বন্ধ এবং উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে 60,000 কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এছাড়া দেশের তরুণদের মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ থেকে দূরে রাখতে সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর জোর দিচ্ছে সরকার। সাধারণভাবে সৃজনশীল অর্থনীতি বলতে চলচ্চিত্র, নাচ, গান, নাটক, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস ইত্যাদিকে বোঝানো হয়। আপনার কাছে আসলে যে বিষয়টি আমরা জানতে চাই, এবারের বাজেটে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? কল্যাণ রাষ্ট্র, শিল্পায়ন, বিনিয়োগ নির্ভরতা, তার মানে কর্মসংস্থানের একটা বড় রকমের পরিবর্তন হবে। কারণ যুব সমাজকে তো কর্ম দিতে হবে, তা নাহলে মাদকাসক্তির এর বিস্তার ঘটবে, অনলাইন জুয়া হবে। তো এইখান থেকে পরিবর্তনের জন্য একটাই রাস্তা, সেখানে হচ্ছে যে বিনিয়োগ থেকে উৎপাদনের থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থানের থেকে করের হার না বাড়িয়ে
অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি। এসব উদ্যোগকে সফল করতে শুধু আর্থিক সহায়তা নয়, দক্ষতা উন্নয়নও জরুরি, এমনটাই জানাচ্ছেন অর্থনীতিবিদরা। সৃজনশীল কর্মকাণ্ড আমরা আমাদের মতো দেশে এতদিন কিন্তু এটার মূল্যায়ন হয়নি। হস্তশিল্প, এটা যদি এটার কোয়ালিটি উন্নত করে, এটার ডিজাইন উন্নত করে এটা যদি বিদেশে রপ্তানি করা যায়, তাহলে সেখান থেকে আয় হবে এবং যারা এটার সাথে জড়িত তাদেরও একটা কর্মসংস্থানের সুযোগ হবে, আয়ের সুযোগ হবে। ওই ধরনের সহযোগিতা দরকার। একদিকে আর্থিক বরাদ্দ, অন্যদিকে হচ্ছে যে তাদের স্কিলটা, যার একটু আছে তাকে আরেকটু প্রশিক্ষণ দিয়ে তার মানটা উন্নত করা। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে সৃজনশীল অর্থনীতি নিয়ে কর্মপরিকল্পনা করার প্রতিশ্রুতি দিয়েছিল। এতে বলা হয় জিডিপিতে সৃজনশীল অর্থনীতি খাতের অবদান হবে কমপক্ষে 1.5% এবং কর্মসংস্থান হবে 5 লাখ মানুষের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সহসাই হচ্ছে না ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযোগপত্র দায়ের। তদন্তকারী সংস্থা সিআইডি জানায়, অন্যতম 2 অভিযুক্ত ভারতে গ্রেপ্তার হলেও তাদের ফিরিয়ে আনার পরই বিষয়টি এগোবে, অন্যথায় অভিযোগপত্র অসম্পূর্ণ থাকবে বলে মত সিআইডির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত বছরের 12 ডিসেম্বর পল্টনে গণসংযোগে যান হাদি। সেদিন একটি মসজিদে জুমার নামাজ শেষে ফেরার পথে বক্স কালভার্ট রোডের ঠিক এই স্থানে হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী জানান, ছুটির দিন হওয়ায় ওই সময় আশপাশের দোকানপাট বন্ধ ছিল, কম ছিল মানুষের চলাচল। গুলিটা করছে আপনার এখানে আমি দাঁড়ানো ছিলাম, আমি সামনে ছিলাম, পরে রানিংয়ে গুলি করছে, রানিংয়ে গুলি করা ওরা চলে গেছে। আর আপনার রিক্সা যা থামাইছে ওই যে খাম্বার পাশটা ওখানে ছিল। তো টাইমটা ওরা বেশি খুব একটা নেয় নাই। মোটরসাইকেল ওরা 2 জন ছিল, শুনে যে ছিল ও গুলি করছে, গুলি করে টান দিয়ে রানিং অবস্থা চলে গেছে। বহু শুনছি যে গুলি করছে, কিন্তু নিজের চোখের দেখাটা এটা আসলে মানে আমার চোখে এখনো ভাসতেছে। এরপর ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হলেও ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার 2 দিন পর হত্যা চেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হলে মামলাটি রূপান্তর নেয় হত্যা মামলায়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। সবশেষ গত 6 জানুয়ারি 17 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। কিন্তু মামলার বাদী আদালতে নারাজি দিলে অধিকতর তদন্তের জন্য তা যায় সিআইডির কাছে। গত 7 জুন আদালতে অভিযোগপত্র দাখিলের নির্ধারিত দিন থাকলেও সিআইডি তা জমা দিতে পারেনি। এ নিয়ে 15 বার পেছালো তারিখ। আমরা এখন মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি, তবে মামলাটা এখন একটা পর্যায়ে স্ট্যাগনেন্ট হয়ে আছে, যেহেতু যে প্রিন্সিপাল অ্যাকিউজড তারা আমাদের হাতে নেই। প্রিন্সিপাল অ্যাকিউজড আমরা যদি অ্যারেস্ট করতে না পারি, তাদের আমাদের কাস্টডিতে না পাই, যারা মূল কাণ্ডটা ঘটাইছে, যারা এই ক্রাইমটা কমিট করছে, তাদের সাথে কথা না বললে অনেক প্রশ্নের, অনেক ছোটোখাটো ইস্যুজ আছে, সেগুলোর সলিউশন আমরা পাবো না। আসামিদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ ভারতের সঙ্গেও যোগাযোগ চলছে বলে জানান তিনি। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যারা অ্যারেস্টেড আছে ইন্ডিয়াতে, আমাদের যে প্রিন্সিপাল অ্যাকিউজড এই মামলার, তাদেরকে ফিরিয়ে আনার জন্য সকল ধরনের কমিউনিকেশন আমাদের সাইড থেকে সম্পন্ন করা হয়েছে। এখন এটা হলো কি যে ফার্দার প্রসেস বা ওই সাইড থেকে তারা যদি আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা যদি আমাদের কাস্টডিতে আসামিদেরকে পাই, তাদেরকে ইন্টারোগেট করে এখন তারপরে যদি খুব হয়তো কুইকলি আমরা এটা একটা সলিউশনে আসতে পারব। এ অবস্থায় আগামী 17 জুন অভিযোগপত্র দাখিলের নতুন দিন ধার্য করেছে আদালত। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পুকুরপাড়ে শিকলবন্দি জীবন কাটছে মাদারীপুরের বনলতার। প্রায় 1.5 যুগ ধরে বন্দি সে, এমনটাই জানিয়েছে তার পরিবার। অর্থের অভাবে চিকিৎসাও হচ্ছে না। বর্তমানে 40 ঊর্ধ্ব বনলতা আবার সুস্থ জীবনে ফিরবে, এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। সকাল শুরু হতো স্কুলে যাওয়ার প্রস্তুতি দিয়ে, বিকেলে জমে উঠত আড্ডা। তবে এখন হয়তো সেগুলো শুধুই স্মৃতি। শিকলে বন্দি দুরন্ত মেয়েটাও নেই আগের মতো।
মাদারীপুরের ডাসার উপজেলার নয়াকান্দি গ্রাম, সেখানে মানবেতর জীবনযাপন করছেন বনলতা হালদার। অষ্টম শ্রেণীতে পড়ার সময় হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। বনলতার বাবা জীবিত থাকাকালে সাধ্যমতো চিকিৎসা করিয়েছিলেন। তার মৃত্যুর পর বর্তমানে অন্যের জমিতে কৃষিকাজ করে কোনোভাবে সংসার চালান মা ও দুই ভাই। অভাবের কারণে বন্ধ হয়ে গেছে বনলতার চিকিৎসা, তাই শিকলেই আটকে গেছে তার জীবন। ওই ওষুধের কারণে নাকি কোন কারণে জানি না মানসিক দিকটা একটু সমস্যা হয়ে গেল। গান বাজনা লেখাপড়া সব দিক দিয়ে সে পারদর্শী ছিল। যদি ওর ভালো সেবা যত্ন দেওয়া হয় তাহলে আশা করি ও সুস্থ হয়ে যাবে। আমার দুঃখ কষ্ট অনেক লাগে, আমি অনেক চেষ্টা করছি, লেখাইছি পড়াইছি, ও যাতে ভালো থাক, সুস্থ হোক, বাড়ি ভালো ইয়া হোক, আপনার নাম থাক, সরকারের কাছে চিকিৎসা চাই। বনলতার চিকিৎসার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি আমার দিক থেকে যতটুকু পারি সহযোগিতা করে যাচ্ছি। আশা করি যে আগামীতে যদি আরো কোনো সহযোগিতা আসে আমি চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। পরিবারের সম্মতিক্রমে তারা যদি সরকারি মানসিক হাসপাতালে যদি চিকিৎসা নিতে ইচ্ছুক থাকে, সেক্ষেত্রে আমরা প্রশাসন থেকে তাকে হাসপাতালে পাঠানোর, তাকে অ্যাডমিট করার সম্পূর্ণ ব্যবস্থা নেব। সবার সহযোগিতায় শিকলমুক্ত হবে বনলতা, ফিরবে স্বাভাবিক জীবনে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। কক্সবাজারের সমুদ্র উপকূলে আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদন হচ্ছে। সৌরশক্তি কাজে লাগিয়ে লবণ উৎপাদনের ফলে অর্থনীতিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। এর মাধ্যমে সনাতন পদ্ধতির চেয়ে কয়েক গুণ বেশি লবণ উৎপাদন সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূলে চোখে পড়বে লবণ চাষের দৃশ্য। লবণ চাষের পুরনো পদ্ধতির বদলে যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া। মাঠের পর মাঠ বিছানো কালো পলিথিন, তার ওপর জমে আছে লবণ। অতীতে মাঠের কাদা মাটিতে লবণ চাষ করা হতো, এতে সময় বেশি লাগতো এবং উৎপাদন হতো নিম্নমানের লবণ। কিন্তু এখন কালো রঙের পলিথিন বিছিয়ে ব্যবহার করা হচ্ছে সৌরশক্তি। কালো রং সূর্যের তাপ দ্রুত শোষণ করায় সাগরের নোনা পানি অল্প সময়ে বাষ্পীভূত হয়ে রূপ নিচ্ছে দানাদার স্ফুটিতে। চাষিরা জানান, আগের চেয়ে 2.5 থেকে 3 গুণ উৎপাদন বেড়েছে। কাদা ময়লা না থাকায় বাজারে দামও মিলছে ভালো। এখানে কিন্তু সময় কম, মাটিতে অনেক সময় লাগতো, 1 সপ্তাহ লাগতো, এখানে 3 দিনের মধ্যে হয়ে যায়। উৎপাদন হানির বিষয়ে মনে করেন 350 মন মতো উড়ে যদি সিজন চলে। ফলতিনের সুযোগ সুবিধা হইলে কি হইব, কিন্তু ফলতিনের দাম বাড়তি। কক্সবাজারের মহেশখালী ও টেকনাফ উপকূলে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার লবণ শিল্পে বড় পরিবর্তন এনেছে। সঠিক বাজারজাতকরণ ও সরকারি সহায়তায় অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে লবণ রপ্তানি করা সম্ভব বলে জানান এই কর্মকর্তা। 30 থেকে 40% উৎপাদন বাড়ছে পলিথিনের কারণে, লবণটা সাদা হয়েছে, মান বাড়ছে। সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান হিমটোপ্লাস্টিক নিয়ে কিন্তু একটা গবেষণা করেছেন। লবণের মাইক্রোপ্লাস্টিক আছে, কিন্তু আমাদের পলিথিন ব্যবহারের কারণে কিন্তু এখানে কোনো মাইক্রোপ্লাস্টিক কন্টামিনেট হচ্ছে না। কারণ যে মাইক্রোপ্লাস্টিকটা আমরা লবণে পেয়েছি, এটা হচ্ছে সমুদ্রের পানিতেই এই মাইক্রোপ্লাস্টিকটা আছে। চাষিদের কারিগরি প্রশিক্ষণ দেয়া গেলে পরিবেশ বান্ধব এই সাদা সোনা দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, একটি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনা করছে। তিনি দাবি করেন, ইরান পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিতে রাজি তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র চূড়ান্ত বিজয় ঘোষণা করবে এবং তখন তেলের দাম খুব দ্রুত কমে যাবে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দিলেও সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলের তীব্র হামলার কারণে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধের ইঙ্গিত পাওয়া গেছে। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দাবি করেছেন, বিষয়টি নিয়ে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু বেলা 11টায়। সোমবার সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও অস্ট্রেলিয়ার জশ ইংলিশ। বাংলাদেশ সফরে বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড এবং ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তাদের পাশাপাশি খেলছেন না লেগ স্পিনার তানভীর সাঙ্গারও।
এই তিনজনের জায়গায় দলে ঢুকেছেন ম্যাট শট, অলিম্পিক ও টড মার্ফি। এদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করে দীর্ঘ 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। মাইকেল ওলিসের হ্যাট্রিকে নর্দার্ন আয়ারল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিশুরা। ম্যাচে প্রথম 2 গোলের পর 75 মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে হ্যাট্রিক পূর্ণ করেন মাইকেল ওলিসে। নর্দার্ন আয়ারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন প্যাট্রিক কেলি। তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি লড়াই করলেও শেষ পর্যন্ত ফ্রান্সের শক্তির কাছে হার মানে তারা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।